প্রিয় ও স্নেহের ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 8-এর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। আর মাত্র কয়েক ঘন্টার পরীক্ষা, তারপরে হতে চলেছে এবছর অর্থাৎ 2025 সালের ক্লাস 8-এর ভূগোলের পরীক্ষা। সেহেতু আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। দেখো, ফার্স্ট কোশ্চেন একে থেকে রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। মহাসাগরীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত তা হলে উত্তর হবে ব্যাসল্ট। অ্যান্থ্রাসাইট কয়লা রূপান্তরিত হয়ে সৃষ্টি হয় গ্রাফাইট। যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে শিশিরাঙ্ক। শান্ত আবহাওয়া নির্দেশ করে সিরাস মেঘকে। পিগমি অধিবাসীরা যে জলবায়ুর অন্তর্গত তা হলো নিরক্ষীয়। ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় যে বায়ু দ্বারা তা হলো পশ্চিমা বায়ু। একটি পরিবেশ বান্ধব শক্তি হলো বায়ু বিদ্যুৎ। ভারতের পরিবেশ রক্ষা আইন চালু হয় 1986 সালে। গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায় প্রশান্ত মহাসাগরে। ওশেনিয়া মহাদেশের একটি অন্তর্বাহিনী নদী হলো কুপার। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো গুটেনবার্গ। বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় 5ই জুন। রূপস্বর বলে প্রসিদ্ধ শহরটি হলো ব্রোকেন হিল। ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট উইলেহেলম। এটাই রোগের জন্য দায়ী হচ্ছে ক্যাডমিয়াম। 2000 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করা যে কোনো 5টি। ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হল ড্যাশ, উত্তর হবে ব্যারেন। পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। ফুজিয়ামা একটি ড্যাশ আগ্নেয়গিরি সুপ্ত। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল ড্যাশ সালে, হবে 1984 সালে। ড্যাশ শিলা থেকে লোহিত মৃত্তিকার সৃষ্টি হচ্ছে ব্যাসল্ট। বিজ্ঞানের যে শাখায় শিলা নিয়ে আলোচনা করা হয় তাকে বলে ড্যাশ পেট্রোলজি। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকাল ড্যাশ প্রকৃতির আর্দ্র। তৃতীয় হচ্ছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ হলে শুদ্ধ এবং অশুদ্ধ হলে অশুদ্ধ লেখো যে কোনো 5টি। ভারতের নাগপুর মালভূমি গ্রানাইট শিলায় গঠিত, ভুল তাহলে অশুদ্ধ লিখব। এক্সিমোদের গোলাকার বরফ দিয়ে তৈরি ঘরকে ইগলু বলা হয়, ঠিক তাহলে শুদ্ধ লিখব। ভূমধ্যসাগরের জলবায়ু উভয় গোলার্ধেই দেখা যায়, ঠিক তাহলে শুদ্ধ লিখব। সিরাস মেঘ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সূচনা করে, ভুল তাহলে অশুদ্ধ লিখব। এস তরঙ্গ কঠিন ও তরল পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এটা যেহেতু ভুল তাহলে অশুদ্ধ লিখব। খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হলো মোহ স্কেল, এটা ঠিক তাহলে শুদ্ধ লিখব। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলের সাহায্যে, এটা যেহেতু ভুল তাহলে অশুদ্ধ লিখব। খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হলো মোহ স্কেল, এটা ঠিক তাহলে শুদ্ধ লিখব। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি। জীবাশ্ম কোন শিলায় দেখা যায়? পাললিক শিলা। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কোসিয়াস্কো। আর্থ সামিট কোথায় হয়েছিল? উত্তরে আর্থ সামিট ব্রাজিলের রিও ডি জেনেরোতে 1992 সালে অনুষ্ঠিত হয়েছিল। বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যানিমোমিটার। কিউমুলোনিমাস মেঘের অপর নাম কি? বজ্রমেঘ। আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। শিল মাছের চামড়া দিয়ে তৈরি তাঁবুকে কি বলে? টিউপিং। কোন ভূমিকম্প তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম পৌঁছায়? পি তরঙ্গ। পড়েছে 5 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। শিলামণ্ডল গুরুমণ্ডল হবে মোহবিযুক্তি, আর সক্রিয় আগ্নেয়গিরি হবে ভিসুভিয়াস। আগ্নেয় শিলা হবে গ্রানাইট। বায়ুপ্রবাহের দিক নির্ণয় যন্ত্র হবে বাত পতাকা, আর হ্যারিকেন হবে ক্যারিবিয়ান সাগর। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 4টি। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। অ্যাস্ট্রোনোস্ফিয়ার সম্পর্কে টিকা লেখো। অ্যাস্ট্রোনোস্ফিয়ার শব্দটি গ্রিক শব্দ অ্যাস্থেনেস থেকে এসেছে, যার অর্থ দুর্বল, অর্থাৎ অ্যাস্ট্রোনোস্ফিয়ার শব্দের অর্থ দুর্বল স্তর। অ্যাস্ট্রোনোস্ফিয়ার অ্যাম্পেনোস্ফিয়ার হলো শিলামণ্ডলের ঠিক নিচে অবস্থিত গুরুমণ্ডলের ওপরের সান্দ্র ও নমনীয় স্তর। মনে করা হয় 100 কিমি থেকে 250 কিমি গভীরতা পর্যন্ত অঞ্চলটি বিস্তৃত। মৃত্যু আগ্নেয়গিরি কাকে বলে? যেসব আগ্নেয়গিরি থেকে অতি প্রাচীনকালে অগ্ন্যুৎপাত ঘটলেও ভবিষ্যতে আর কখনোই অগ্ন্যুৎপাত ঘটার সম্ভাবনা নেই, সেই সব আগ্নেয়গিরিকে মৃত আগ্নেয়গিরি বলে। এইসব আগ্নেয়গিরির জ্বালামুখে হ্রদ বা জলাশয় সৃষ্টি হয়, যেমন মায়ানমারের মাউন্ট পোপ এই ধরনের আগ্নেয়গিরি। জীবাশ্ম কি? পাললিক শিলা সৃষ্টির সময় সমুদ্র বা হ্রদের তলদেশে স্তরে স্তরে পলি জমা হয়ে তার মধ্যে সামুদ্রিক উদ্ভিদ বা মৃত প্রাণীর দেহ চাপা পড়ে ধীরে ধীরে প্রস্রবিত হয়ে যায়। অনেক সময় পাথরের মধ্যে উদ্ভিদ বা প্রাণীর দেহ প্রথিত হয়ে ধীরে ধীরে প্রস্রবিত হয় এবং পাথরের মধ্যে তার চাপ থেকে যায়। এভাবে উদ্ভিদ ও প্রাণীর দেহ পাথরে পরিণত হলে শিলাটির মধ্যে তাদের দেহাবশেষে যে ছাপ
থেকে যায় তাকে জীবাশ্ম বলে। সাময়িক বায়ু কাকে বলে? দিন ও রাতের কিংবা বছরের নির্দিষ্ট ঋতুর তাপমাত্রার পার্থক্য অনুসারে নির্দিষ্ট সময়ের যে সকল বায়ু প্রবাহিত হয় সেগুলিকে সাময়িক বায়ু বলা হয়। বৈশিষ্ট্য: সাময়িক বায়ু নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। নিয়ত বায়ুর মতো সারা বছর ধরে নিয়মিতভাবে চলাচল করে না। 2. দিনে এবং রাতের অথবা শীত-গ্রীষ্ম ঋতুর তাপমাত্রার পার্থক্যে এই বায়ুর উৎপত্তি ঘটে। 3. এই বায়ুর ব্যাপ্তি কম অঞ্চল জুড়ে হয়। উদাহরণ: স্থলবায়ু, সমুদ্রবায়ু, মৌসুমী বায়ু, অ্যারোমেটিক বায়ু এবং ক্যাটাবেরিক বায়ু এই প্রকার বায়ুর অন্তর্গত। বাম্পি ক্লাউড কি? স্ট্র্যাটোকুমুলাস মেঘের অপর নাম বাম্পি ক্লাউড। স্তরে স্তরে সাজানো স্তূপের মধ্যে দেখতে স্ট্র্যাটোকুমুলাস মেঘ যখন আকাশে ভেসে বেড়ায় তখন তা দেখতে মনে হয় স্তরগুলি যেন গড়িয়ে চলেছে, তাই এই মেঘকে বাম্পি ক্লাউডও বলা হয়। স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? স্থিতিশীল উন্নয়ন বা সুস্থির উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়ন পদ্ধতি যার উদ্দেশ্য বর্তমানে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও উন্নয়নের সাথে সাথে ভবিষ্যতের মানব সমাজের অগ্রগতির অব্যাহত রাখা। আবার বলা যায় সুস্থির উন্নয়ন হলো এমন একটি ধারণা যাতে পরিবেশের বেশি ক্ষতি না করে পরিবেশকে মানুষ ও অন্যান্য প্রাণীদের সুস্থিরভাবে বসবাসযোগ্য করে তোলা যায়। ছাদ হওয়া বলতে কী বোঝো? সেলভা অরণ্যে সারা বছর ধরে অধিক উষ্ণতা এবং বৃষ্টিপাতের জন্য ঘন সন্নিবিষ্টভাবে প্রচুর সংখ্যক গাছপালা জন্মায়। গাছপালাগুলি এত ঘেঁষাঘেঁষি করে অবস্থান করে যে ওপরের দিকে গাছের পাতা ডালপালা মিলে একটি স্তর তৈরি করে। এই স্তর ভেদ করে সূর্যের আলো মরুভূমির তলদেশে প্রবেশ করতে পারে না। এই স্তরটিকেই চাঁদোয়া বলা হয়। পার্কল্যান্ড সাভানা কি? অস্ট্রেলিয়ার উত্তরাংশে অবস্থিত বিস্তীর্ণ ক্রান্তীয় তৃণভূমিকে পার্কল্যান্ড সাভানা বলে। এই তৃণক্ষেত্রে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দ্বিআকৃতির তৃণ জন্মাতে দেখা যায়। এই তৃণভূমিতে মাঝে মাঝে ইউক্যালিপটাস জুরা জাতীয় গাছ দেখা যায়। উত্তর অস্ট্রেলিয়ার মৌসুমী জলবায়ু অঞ্চলের সংলগ্ন অংশে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বেশি হয় বলে দু একটি বড় বড় গাছ জন্মায়। ইতস্ততভাবে এখানে ওখানে ছড়ানো কয়েকটি বড় বড় গাছ সহ বিস্তীর্ণ তৃণক্ষেত্র দেখতে অনেকটা পার্কের মতো লাগে। পার্কের মতো দেখতে বলে একে পার্কল্যান্ড সাভানা বলে বা পার্কল্যান্ড বলে। ডাউন্স কি? ডাউন্স হলো অস্ট্রেলিয়ার এক প্রকার তৃণভূমি। গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে অবস্থিত মার্ডার্লিং অববাহিকায় ছোট ছোট ঘাসের তৃণভূমি দেখা যায়। এই তৃণভূমি ডাউন্স নামে পরিচিত। বৈশিষ্ট্য: কম বৃষ্টিপাতের জন্য এই তৃণভূমির সৃষ্টি হয়েছে। 2. এই অঞ্চলে অস্ট্রেলিয়ার সর্বাধিক পশুপালন করা হয়। তারপরে দেখো রয়েছে সাইড নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 = 12। কানাডা কাষ্ঠ কাগজ শিল্প উন্নত কেন? কানাডিয়ান শিল্ড অঞ্চলে কানাডা নিউজপ্রিন্ট উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। এই কাগজ শিল্পকেন্দ্রগুলি হলো ভ্যাঙ্কুভার, পাইন পয়েন্ট, অটোয়া, মন্ট্রিল, উইনিপেগ, টরন্টো, কুইবেক, বাকিংহাম প্রভৃতি। কাষ্ঠ কাগজ শিল্পে অভাবনীয় উন্নতির কারণগুলি হলো: 1. কাঁচামালের সুবিধা। উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত কানাডার মধ্যভাগের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এক সুবিশাল সর্ববৃহৎ বনভূমির সৃষ্টি হয়েছে যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অরণ্যভূমি। এই অরণ্যের নরম কাঠ কাগজ শিল্পের প্রধান কাঁচামাল। অরণ্যের তলদেশে পরিষ্কার থাকে ফলে কাঠ সংগ্রহে বিশেষ সুবিধা হয় এবং একই প্রজাতির গাছ এক জায়গায় পাওয়া যায় বলে প্রয়োজন মতো কাঠ সংগ্রহ করা যায়। 2. সুলভ পরিবহন। শীতকালে এই অঞ্চলে তুষারপাত হয়। শীতকালের শেষ দিকে বৃক্ষগুলির গুঁড়ি কেটে জমা বরফের ওপর ফেলে রাখা হয়। গ্রীষ্মকালে এই বরফ গলে গেলে গাছের গুঁড়িগুলি জলস্রোতে ভেসে এসে নদীর তীরের বড় বড় করাত কলগুলিতে পৌঁছায়। সেখানে গুঁড়িগুলিকে নির্দিষ্ট মাপ করে কাটা হয়। বরফ গলা জলস্রোতে গুঁড়িগুলিকে ভাসিয়ে করাত কলে আনার ফলে পরিবহন ব্যয় খুব কম হয়। উন্নত প্রযুক্তি। এখানে কারখানাগুলিতে কাঠ চেরাই, কাগজ তৈরি প্রভৃতি কাজে অতি উন্নত প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যায়। 4. অন্যান্য কারণ। এছাড়া দক্ষ শ্রমিকের যোগান, প্রচুর মূলধন বিনিয়োগ, সরকারি সহযোগিতা প্রভৃতি কারণে এখানে কাগজ শিল্প উন্নতি লাভ করেছে। 2. জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ কিরূপ ক্ষয়ক্ষতি হয়। জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশে যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলি হলো: 1. ভূমির ওপর চাপ বৃদ্ধি। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধিতে বাসস্থান, কৃষিজমি স্থানভাব ঘটার ফলে ভূমির ওপর চাপ বাড়ছে। 2. সম্পদের ক্রমহ্রাসমানতা। ক্রমবর্ধমান জনসংখ্যা, খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের চাহিদা পূরণের জন্য সঞ্চিত সম্পদের পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে।
3 অক্সিজেনের অভাব। মানুষের অবিবেচনাপ্রসূত কাজকর্মের ফলে অরণ্য বিনাশ ঘটছে এবং তার ফলে পৃথিবীতে অক্সিজেনের ভাণ্ডারও টান পড়ছে। দূষণ। দৈনন্দিন মানুষের কার্যকলাপের ফলে জল, মাটি, বাতাস দূষিত হচ্ছে। 5 ভূমির উর্বরতা শক্তি হ্রাস। অতিরিক্ত কৃষিকাজের মাধ্যমে ভূমির উর্বরতা শক্তি ক্রমশ হ্রাস পাচ্ছে। এছাড়া ভূমিধ্বস, জীববৈচিত্র্য বিনাশ, বৃষ্টিপাত হ্রাস, জলবায়ু পরিবর্তন প্রভৃতি পরিবেশগত ক্ষেত্রে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির প্রভাব বিস্তার করে চলেছে। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে এবং কেন? আমেরিকার পেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলে। এই কারণগুলি হলো: 1. সমগ্র পেইরি অঞ্চল জুড়ে প্রচুর গম চাষ হয়। 2. এই অঞ্চলের উত্তরাংশে রকি পর্বতের পাদদেশে উষ্ণ স্থানীয় বায়ু ঝিনুকের প্রভাবে গরমকালে গলে বসন্তকালে ব্যাপক পরিমাণে গম চাষ হয়। মানে বরফ গলে গেলে বসন্তকালে প্রচুর পরিমাণে গম চাষ হয়। এই অংশটি বসন্তকালীন গম বলয় নামে পরিচিত। এখানকার ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপন্ন হয়। 3. বসন্তকালীন গম বলয়ের দক্ষিণে শীতকালীন গম বলয়ে প্রচুর গম চাষ হয়, অর্থাৎ সমগ্র অঞ্চলটিতে বিভিন্ন ঋতুতে প্রচুর গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের আর এক নাম পৃথিবীর রুটির ঝুড়ি। এস্কিমোদের বাসস্থান, খাদ্য ও পুষ্টিকার সম্পর্কে আলোচনা করো। গ্রিনল্যান্ড, কানাডা, আলাস্কা উত্তরাংশে এস্কিমো জনগোষ্ঠীর লোক বাস করে। খাদ্য বাসস্থান। এস্কিমো শব্দের অর্থ কাঁচা মাংস খাদক। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করে এরা জীবন ধারণ করে। স্বল্পস্থায়ী। গ্রীষ্মকালে এদের সারা বছরের খাদ্য, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে রাখতে হয়। এস্কিমোদের গ্রীষ্মকালে ব্যবহৃত এর শিল মাছের চামড়া দিয়ে তৈরি তাঁবু টিউপিক নামে ও শীতকালে বরফের তৈরি ঘর ইগলু নামে পরিচিত। শিকার। গ্রীষ্মকালে এরা কায়াক নামক নৌকা ব্যবহার করে মৎস্য শিকার করে। পশুর হাড় দিয়ে বর্ষা তৈরি করে তার দ্বারা এরা বলগা হরিণ, ভাল্লুক, মেরু শিয়াল, শিল মাছ শিকার করে। বলগা হরিণ এদের প্রধান সম্পদ। বলগা হরিণ থেকে এরা দুধ, মাংস, চামড়া পেয়ে থাকে। বর্তমানে উন্নত প্রযুক্তির প্রভাবে জীবনযাপনে নানা পরিবর্তন এসেছে। নেক্সট, চিপকো আন্দোলন বলতে কী বোঝো? 1973 সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের অধিবাসীরা অরণ্যকে রক্ষা করার জন্য এক অহিংস আন্দোলন শুরু করেছিল। বন বিভাগের ঠিকাদাররা গাছ কাটতে এলে অধিবাসীরা গাছকে জড়িয়ে ধরে কাটার হাত থেকে বাঁচিয়েছিল। এই আন্দোলন চিপকো আন্দোলন নামে বিখ্যাত। ফলাফল: 1. এই আন্দোলনের ফলে হিমালয় পার্বত্য অঞ্চলে বহু বছর কোনো গাছ কাটা হয়নি। 2. সারা দেশ জুড়ে বনভূমি রক্ষায় তৎপরতা গড়ে উঠেছিল। নেক্সট, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? প্রায় 2500 কিমি দীর্ঘ গঙ্গা নদী আজ দূষণে আক্রান্ত। বিশেষ করে মোহনা থেকে অভ্যন্তর ভাগের দিকে 6000 কিমি পর্যন্ত নদীটি সর্বাধিক দূষিত। নানাবিধ কারণে আমাদের প্রাণস্বরূপ গঙ্গা নদী দূষিত হচ্ছে। গঙ্গাকে দূষণমুক্ত করতে যে প্রকল্প গৃহীত হয়েছে তাই গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে পরিচিত। 1986 সালের 14 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বারাণসী শহরে এই প্রকল্পের সূচনা হয়। কর্মসূচি: প্রথম শ্রেণীর 25টি শহরে প্রণালী জল পরিশোধন করে গঙ্গায় ফেলার ব্যবস্থা করা। 2. গঙ্গার তীরে ইটভাটা, জাতীয় কারখানা না রাখা ও গঙ্গায় যাতে সারা বছর জলপ্রবাহ বজায় থাকে তার ব্যবস্থা করা। 4. নদীর পলি অপসারণ করা। 5. দূষিত জল যাতে গঙ্গায় না পড়ে তার ব্যবস্থা করা। গঙ্গার পাড়ে অবস্থিত কারখানাগুলি যাতে নোংরা জল বা বজ্র নদীতে না ফেলে তার জন্য সজাগ থাকা ইত্যাদি। উদ্দেশ্য: গঙ্গার জল দূষণমুক্ত করে নদীর বাস্তুতন্ত্র বজায় রাখা, নদীর গভীরতা বা নাব্যতা বজায় রাখা ও নদীর জলকে পানযোগ্য করে তোলা। 4. গঙ্গার পাড়ের ভাঙন রোধ করা, গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চলের পরিবেশ সুস্থির ও সুন্দর রাখা। আর্টেজিও কূপ কীভাবে গঠিত হয় লেখো। কার্পেন্টারিয়া নিম্নভূমি অঞ্চলে শিলাস্তরের আকৃতি এমনই যে কূপ খুললে মাটির নিচের জল পাম্পের সাহায্য ছাড়াই বাইরে বেরিয়ে আসে। এই ধরনের কূপ আর্টেজিও কূপ নামে পরিচিত। ফ্রান্সের আর্থওয়েজ নামক স্থানে প্রথম এই কূপ খনন করা হয় বলে এগুলিকে আর্টেজিও কূপ বলা হয়। সৃষ্টির কারণ: 2টি অসম্পৃক্ত শিলাস্তরের মধ্যে একটি সম্পৃক্ত শিলাস্তর কিছুটা গামলা বা ধনুকের মতো অবস্থান করলে এবং তার প্রান্তদেশ ভূপৃষ্ঠের উন্মুক্ত থাকলে এই শিলাস্তরের বৃষ্টির জল সঞ্চিত হয়, কিন্তু উভয় দিকেই অসম্পৃক্ত শিলাস্তর থাকায় জল বের হতে পারে না এবং প্রবল চাপে থাকে। এই অবস্থায় ওই অঞ্চলে যদি কোনো কূপ খনন করা হয় তবে পাম্পের সাহায্য ছাড়াই জল আপনা আপনি বেরিয়ে আসে।
গুরুত্ব: অস্ট্রেলিয়ার কার্পেন্টেরিয়া সমভূমি এবং পম্পাস তৃণভূমি অঞ্চলে এইরূপ আর্টেজিও কূপের সাহায্যে কৃষিকাজ করা হয়। টিকা লেখো গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার পূর্ব দিকে অবস্থিত প্রশান্ত মহাসাগর উপকূল ভাগ থেকে 80 থেকে 250 কিমি দূরত্বে অবস্থান করছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর। এর দৈর্ঘ্য প্রায় 2000 কিমি। উৎপত্তি: প্রবাল নামক সূক্ষ্ম আণবিক কণিক জীবের দেহাবশেষ এবং দেহনির্যাস সঞ্চিত হয়ে এই প্রবাল প্রাচীরটি গড়ে উঠেছে। এই প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের অন্যতম বৈশিষ্ট্য। এই প্রবাল প্রাচীরের অবস্থান অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের সামুদ্রিক ঝড় ঝঞ্ঝা সুনামি থেকে রক্ষা করে। আবার অসংখ্য জীবের আবাসস্থল হওয়ার জন্য এর বাস্তুতান্ত্রিক গুরুত্ব খুব বেশি। তবে জাহাজ চলাচলে এই প্রবাল প্রাচীরের অবস্থান কিছুটা বিঘ্ন ঘটায়, এজন্য এই রূপ নামকরণ হয়েছে। আর এটা গেলেও যে কোনো 3টি প্রশ্ন দেওয়ার প্রশ্নের মান 3 করে 3 গুণ 5 = 15। মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য লেখো। একদিকে মৌসুমী, একদিকে ভূমধ্যসাগরীয়। উভয় গোলার্ধে 10 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে মৌসুমী জলবায়ু অঞ্চল দেখা যায়। ভূমধ্যসাগরীয় উভয় গোলার্ধে 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল দেখা যায়। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালীন গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্রীষ্মকালীন উষ্ণতা 21 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালীন উষ্ণতা 5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। কেবল বর্ষাকালে বৃষ্টিপাত হয় বার্ষিক বৃষ্টিপাত 150 থেকে 200 সেমি। শীতকালে বৃষ্টিপাত হয় গড় বার্ষিক বৃষ্টিপাত 25 থেকে 150 সেমি। শীত, গ্রীষ্ম, বর্ষা ও শরৎ এই 4টি ঋতু স্পষ্টভাবে বোঝা যায়। গ্রীষ্ম এবং আর্দ্র, এটা শুষ্ক হবে। শুষ্ক, গ্রীষ্ম এবং আর্দ্র শীত এখানকার প্রধান ঋতু। কৃষিকার্যে সর্বাধিক উন্নতি হয়েছে। ধান, গম, সবজি, অন্যান্য নানা শস্যের উৎপাদন বেশি হয়। 5. ফল উৎপাদনে পৃথিবীতে শ্রেষ্ঠ। এছাড়া গম, যব, অন্যান্য ফসলও উৎপাদিত হয়। পৃথিবীর সর্বাধিক মানুষ এই জলবায়ু অঞ্চলে বাস করে। জনবহুল এবং অধিবাসীরা সচ্ছল ও সমৃদ্ধ। নেক্সট কোশ্চেন: হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণ উল্লেখ করো। দেখে নাও, আমি মুখে বলছি না, আস্তে আস্তে কল ডাউন করে দেবে, কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। 1 দিয়ে পয়েন্ট করবে আকরিক লোহার সহজলভ্যতা। 2 দিয়ে পয়েন্ট করবে কয়লা খনির সান্নিধ্য। 3 জলের সুবিধা। 4 সুলভ শ্রমিক। 5 উন্নত পরিবহন ব্যবস্থা। 6 সহজলভ্য কাঁচামাল। 7 সহজলভ্য শ্রমিক ও পণ্যের চাহিদা। নেক্সট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট: ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 দিয়ে পয়েন্ট করবে আর্দ্র শীতকাল। 2 দিয়ে পয়েন্ট করবে শুষ্ক গ্রীষ্মকাল। 3 দিয়ে পয়েন্ট করবে বৃষ্টিপাতের স্বল্পতা। 4 দিয়ে গ্রীষ্ম ও শীত উভয়ই মৃদু। 5 দিয়ে রোদ ঝলমলে আবহাওয়া। নেক্সট কোশ্চেন পরিবেশ অবনমন নিয়ন্ত্রণ বা প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো। 1 দিয়ে পয়েন্ট করবে শিক্ষা সচেতনতা বৃদ্ধি ও দারিদ্র্য দূরীকরণ। 2 পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার। 3 জনসংখ্যা নিয়ন্ত্রণ। 4 জীববৈচিত্র্যের সংরক্ষণ। 5 পরিকল্পিত ও সুস্থির উন্নয়ন। 6 আইন প্রণয়ন। নেক্সট কোশ্চেন মার্ডালিং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। 1 উন্নত কৃষি ব্যবস্থা। 2 দিয়ে উন্নত পশুপালন ব্যবস্থা। 3 শিল্পোন্নতি। 4 শহর ও বাণিজ্য কেন্দ্র। 6 মার্ডালিং অববাহিকার কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে আলোচনা করো। দেখে নাও 6 নম্বর প্রশ্ন। প্রথম পয়েন্ট করবে মার্ডালিং অববাহিকার কৃষিকাজ। নেক্সট পয়েন্ট করবে মার্ডালিং অববাহিকার পশুপালন। দেখে নাও, এটি কিন্তু এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে প্রদত্ত পৃথিবীর রেখা মানচিত্রে উপযুক্ত স্থানগুলো চিহ্নিত করো। আন্দিজ পর্বত, বৃহৎ হ্রদ অঞ্চল, মার্ডালিং অববাহিকা, একটি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গ, পম্পাস তৃণভূমি অঞ্চল, আমাজন নদী আর পেইরি তৃণভূমি। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 8-এর ভূগোলের কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হাত লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে। বছর 8ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 8ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু দেখতে দিন। আশা করা যায় প্রতি বছর নয় এই বছরে তোমরা কিন্তু আমাদের সাজেশন থেকে দেখি সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। তাহলে দেখবে প্রতিটি বিষয়ের মতো ভূগোলেও কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে।